অতীতের খারাপ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার অঙ্গীকার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। এতে সারা দেশ থেকে যোগ দেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সদস্যরা। বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতারাও সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশে তারেক রহমান নির্বাচনে শিক্ষকদের সমর্থন ও সহযোগিতা চান। ক্ষমতায় গেলে শিক্ষক নেতাদের বিভিন্ন দাবি পূরণের প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবির সাথে বিএনপি নীতিগতভাবে একমত। তিনি জানান, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের চাকরি জাতীয়করণের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে এবং শিক্ষা কারিকুলাম ঢেলে সাজাতে শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারেও আমরা সুনির্দিষ্ট এবং বাস্তবমুখী পদক্ষেপ কি গ্রহণ করা যায় সেগুলোর ব্যাপারে আমরা কাজ করছি। রাষ্ট্র এবং রাজনীতিক সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগ গ্রহণ করি না কেন, শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা সম্মান যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে অবশ্যই আমরা যে লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি সেটিতে আমাদের কাঙ্ক্ষিত সুফল মিলবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ সরকারকে সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামের কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে বৈঠকে কথা জানান তিনি। পরে সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, বৈঠকে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতেও বিস্তারিত আলোচনা হয়েছে। এই বিষয়ে জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকা নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতের আমির। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সংকট সমাধানে দুপক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলেও জানান মিয়া গোলাম পরওয়ার। স্বচ্ছ, নিরপেক্ষ, ক্রেডিবল একটা ইলেকশন হওয়ার ব্যাপারে ওনারা আশাবাদী এবং সে ব্যাপারে জামাত ইসলামের যে প্রচেষ্টা, ভূমিকা, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমাদের রিফর্ম, আমাদের জুলাই চার্টার, এগুলোর মধ্য দিয়ে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি হলে নির্বাচনটা যে নিরপেক্ষ হতে পারে সে ব্যাপারে সুন্দর মত বিনিময় হয়েছে। শাপলা প্রতীকের 7টি নমুনা সহ আবারও নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে ইমেইলে চিঠিটি পাঠান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইসির দেয়া 50টি বিকল্প প্রতীকের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আবারও শাপলা প্রতীক দেওয়ার দাবি জানানো হয়েছে চিঠিতে। সেখানে শাপলার ভিন্ন ভিন্ন 7টি নমুনা ছবি এঁকে পাঠিয়েছে এনসিপি। এসব নমুনার বাইরে শাপলার চেয়ে কিছুটা আলাদা কোনো নমুনার ব্যাপারে আলোচনা করতেও প্রস্তুত দলটি। চিঠিতে নাহিদ ইসলাম জানান, জুলাই অভ্যুত্থানের চেতনার বাইরে গিয়ে নির্বাচন কমিশন গণতান্ত্রিক অগ্রযাত্রায় কতটুকু অবদান রাখতে পারবে সে বিষয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এর আগে 23শে সেপ্টেম্বর ইসি জানায়, আইন মন্ত্রণালয়ের ভেটিং করা 115টি প্রতীকের তালিকায় শাপলা নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মব ভায়োলেন্স ও এআই নতুন চ্যালেঞ্জ হবে বলে সতর্ক করেছেন নির্বাচন বিশেষজ্ঞরা। নির্বাচনের দিন একসাথে গণভোটের পরামর্শ দিয়েছেন তারা। মঙ্গলবার ইসির সাথে সংলাপে এসব পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এ সময় সিইসি বলেন, নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তা দলীয়ভাবে কাজ করলে কঠোর ব্যবস্থা নেবে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সাথে সংলাপে বসে নির্বাচন কমিশন। সংলাপে নির্বাচন বিশেষজ্ঞরা বলেন, ইসির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে মব ভায়োলেন্স ও এআই। নির্বাচনের দিনই গণভোটের পরামর্শ দেন অনেকে। আলটিমেটলি এইটার থেকে বেনিফিটেড হয়তো আমরা হব না,
মাইক্রো লেভেলে ভাবতে হবে, মাইক্রো অ্যাসপেক্ট যেটি আছে সেগুলো স্যার দেখবেন। অনেক দিন পরে এবার একটা সুন্দর ভোট দেওয়ার একটা পরিবেশ তৈরি করা, সেটা কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে, কারণ আপনারা দায়বদ্ধ। এই ট্রিপল-সি অসৎ প্রভাব থেকে নির্বাচনকে মুক্ত রাখা, এটাকেও আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। সংলাপে নারী নেত্রীরা বলেন, নির্বাচনে নারী প্রতিনিধিত্ব হতাশাজনক, তাই সরাসরি ভোটের পাশাপাশি সংরক্ষিত আসনও রাখা উচিত। তৃণমূলের যে নারীটি, তার স্বর যদি জাতীয় পর্যায়ে পর্যন্ত আসতে হয়, তাহলে এই আনুপাতিক হারে প্রতিনিধিত্বের যে ব্যাপারটা, সেটা হলে সেটা আসার সম্ভাবনা বেশি হয়। নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে যে মব সৃষ্টি হয়, নির্বাচনের পরেও যে নানা ধরনের নারী নির্যাতন হয়, সেগুলো হয়তো নির্বাচন কমিশনের এখতিয়ারে না, কিন্তু আমার মনে হয় সেই এলাকাগুলো যদি আপনারা চিহ্নিত করে রাখেন, তাহলে সেই এলাকাগুলোতে একটু বিশেষ নজর থাকতে পারে। সরাসরি নির্বাচন আমরা অবশ্যই চাচ্ছি এবং নারীদের জন্য সংরক্ষিত আসন চাচ্ছি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিশেষজ্ঞদের কাছ থেকে অনিয়মের কৌশল জেনে সে অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসি। নারী ভোটারদের সচেতন করতে নারী নেত্রীদের সহযোগিতা চান সিইসি। কেউ যদি মনের মধ্যে রাজনৈতিক অভিলাষ বা কোনো পক্ষপাতের যদি নিয়ত থাকেও, সেটা বাস্তবে এটার কাজের মধ্যে প্রতিফলন হবে না, সেইটুকুই আমরা নিশ্চিত করবো। সেই অ্যাকশনটা আমরা নেওয়ার ব্যবস্থা করবো। কোনো পক্ষে কাজ করলে অ্যাকশন হবে, এখন তো আমার মেসেজ হলো সেটা। সিইসি বলেন, বিশেষ পরিস্থিতিতে বিশেষ সরকারের অধীনে নির্বাচন হচ্ছে। সুষ্ঠু নির্বাচন করতে রাজনীতিবিদদের সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন। জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্যাসিবাদের দোসররা হাজার কোটি টাকা ব্যয় করে বিভিন্ন মূর্তি ও ভাস্কর্য বানালেও কেউ প্রতিবাদ করেনি, অথচ আবরার ফাহাদ স্মরণে মাত্র ৩৯ লাখ টাকায় ৮ স্তম্ভ নির্মাণে অনেকের গাত্রদাহ হচ্ছে, নানা সমালোচনা হচ্ছে। এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। মঙ্গলবার শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ৬ বছর আগে ৭ অক্টোবর দিনটিতে বুয়েটের শেরেবাংলা হলে নির্মমভাবে নির্যাতিত হয়ে শহীদ হন আবরার ফাহাদ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠার পরই ছাত্রলীগের হাতে প্রাণ হারান এই মেধাবী শিক্ষার্থী। তার সেই দেশপ্রেম আর প্রতিবাদী চেতনা ধরে রাখতে উদ্বোধন হলো আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভ। পলাশীর চত্বরে এই ৮ স্তম্ভের উদ্বোধন করেন শহীদ আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ। সঙ্গে ছিলেন তার ভাই আবরার ফায়াজ ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। এ সময় শহীদ আবরারকে নিয়ে নানা স্মৃতিচারণ করেন তার বাবা ও ভাই। আব্বু শেওড়াপাড়াতে ছিল, শেওড়াপাড়া পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, তো তখন আর কি আমাদের এলাকার যে এমপি হানিফ, তো উনি আর কি আব্বুকে কল দিয়ে বলছিল যে ভাই দেখেন বিচার কাজ কিন্তু চলতেছে, আপনি যদি এখন এই জায়গায় যান উদ্বোধন করতে, তাহলে বিচারের কি হবে আমরা বলতে পারি না। সাক্ষী থাকার কারণে আমি ওই সময় তারা ওইভাবে হুমকি দিতে লাগলো, এই জন্য আমি এখানে মানে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করার জন্য আমি আসতে পারিছিলাম না। স্মরণ সভায় উপস্থিত তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আগামীতে আরও লড়াইয়ের মুখোমুখি হতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। আমাদের যে তরুণ প্রজন্ম আছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা শক্তির উৎস এবং আমরা লড়াকু, আমরা একটা লড়াই জিতেছি, আরও এই যে সামনের কয়েক দশক ব্যাপী আমাদের সামনে লড়াই। এ সময় ৮ স্তম্ভ নিয়ে সৃষ্টি হওয়া নানা সমালোচনার জবাব দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। ফ্যাসিবাদ কায়েমের পেছনে যারা মূল ভূমিকা রেখেছেন, ঐতিহাসিক ভূমিকা রেখেছেন, তাদেরকে স্মরণ করার জন্য বিভিন্ন ভাস্কর্য, বিভিন্ন স্থাপনা করা হয়েছে আমরা দেখেছি। সেখানে শত শত কোটি, হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে আমরা দেখেছি, কিন্তু সে সময়ে অনেককেই আমরা প্রতিবাদ করতে বা টু শব্দ করতেও দেখিনি। আবরারের আত্মত্যাগের মধ্য দিয়েই শুরু হয়েছিল দেশের সার্বভৌমত্ব রক্ষার এক নতুন চেতনা। এই ৮ স্তম্ভ সেই চেতনার স্থায়ী স্মারক হয়ে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে, এমনটাই মনে করেন আমন্ত্রিতরা। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তুরস্কের পররাষ্ট্র উপমন্ত্রী বেরিস একিঞ্চি মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে একিঞ্চি বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় তুরস্কের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করা এবং শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে নতুন অংশীদারত্বের সম্ভাবনা নিয়েও তারা আলোচনা করেন।
এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আগের যে কোনো সময়ের চেয়ে আরও উচ্চতায় নিতে চান বলে জানান। সুন্দরবনে আবারও বেড়েছে দস্যুদের তৎপরতা। জেলে ও বাওয়ালিদের জিম্মি করে টাকা আদায় করছে তারা। শারীরিক নির্যাতনে হাত পা অকেজো হয়ে গেছে অনেকের। আতঙ্কে পেশা ত্যাগ করছেন অনেক জেলে বাওয়ালি। বনদস্যুদের তৎপরতা রুখতে কঠোর পদক্ষেপের দাবি তাদের। সুন্দরবনের উপকূলীয় এলাকায় প্রায় ২০ লাখের বেশি মানুষের বসবাস। তাদের বেশিরভাগই সুন্দরবনের উপর নির্ভরশীল। মাছ, কাঁকড়া শিকার, বন থেকে মধু ও গোলপাতা আহরণ করেই চলে তাদের জীবন। ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করার আগ পর্যন্ত ৩২টি দস্যু বাহিনীর ৩২৮ জন আত্মসমর্পণ করেন। সে সময় তারা জমা দেন ৪৬২টি অস্ত্র, ৫০৪ রাউন্ড গুলি। তবে গেল বছরের ৫ আগস্টের পর আবারও বেড়েছে বনদস্যুদের তৎপরতা। ডাকাতির জ্বালায় আমরা বনে খেলা যেতেও পারতেনি। যেভাবে জঙ্গলে ডাকাত নেমেছে আমরা তো জঙ্গলে যেতেই পারিনি। বনজীবীরা বলছেন, আন্ধারমানিক, শিবসা, হরিণটানা সহ কমপক্ষে ২০টি পয়েন্টে শরীফী, মজনু সহ কমপক্ষে ১০টি বাহিনীর হাতে এক বছরে ৩ শতাধিক জেলে অপহৃত হয়েছে। মুক্তিপণ দিয়ে মুক্তি পান অনেকে। বনদস্যু তারা এসে তাদেরকে জিম্মি করার ফলে অনেক টাকার বিনিময়ে তাদের ছাড়িয়ে নিয়ে আসতে হয়। এদিকে মুক্তিপণের জন্য বনজীবীদের অপহরণ করার কোনো তথ্য নেই বন বিভাগের কাছে। তবে দস্যুদের নিয়ন্ত্রণে পরিকল্পনার কথা জানিয়েছে পুলিশ। যারা কোনো জলদস্যু বা বনদস্যুর তথ্য দিবে তাদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। এছাড়া আমরা সুন্দরবনের গাবুরা ইউনিয়নে আমরা একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান দিয়েছি জনগণের CSR অ্যাক্টিভিটিসের মাধ্যমে জনগণ যেন পুলিশের কাছে আসে এবং পুলিশকে যেন তথ্য দেয়। দস্যু বাহিনীর তৎপরতা রুখতে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি বনজীবীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গণ অভ্যুত্থানের পর গ্রাম আদালতের প্রতি আস্থা বাড়ছে, কমছে উচ্চতর আদালতের মামলা জট। এছাড়াও কমেছে জনহয়রানি ও অর্থ অপচয়। তবে অবকাঠামো ও জনবল সংকট সহ নানা সমস্যায় জর্জরিত গ্রাম আদালত। ইউনিয়ন পরিষদে চালু থাকা গ্রাম আদালত নিয়ে রয়েছে প্রচারের ঘাটতিও। আদালতে চাপ কমাতে ও প্রত্যন্ত এলাকার মানুষের ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবে মেটাতে ২০০৬ সালে দেশের সব ইউনিয়ন পরিষদে চালু হয় গ্রাম আদালত। সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে নির্ধারিত কক্ষে এজলাস বসিয়ে চলে বিচার কাজ। কিশোরগঞ্জে ১০৮টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত চালু রয়েছে। তবে অনেক ক্ষেত্রে ছোট কক্ষে এজলাস হওয়ায় দুর্ভোগে পড়তে হয় বিচার প্রার্থীদের। রয়েছে প্রচারের ঘাটতিও। জনবলের সমস্যা, অবকাঠামোর সমস্যা, প্রচারণার সমস্যা, এইগুলা যদি আমরা সংস্থা থেকে আমরা সহযোগিতা পাই তবে গ্রাম আদালত আরো বেগবান হবে। একই অবস্থা চুয়াডাঙ্গার ৪০ গ্রাম আদালতেও। পাবনার ৭৪টি গ্রাম আদালতে গড়ে প্রতি মাসে ৩ থেকে ৫টি মামলা নিষ্পত্তি হয়। তবে গ্রাম আদালতের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে মাঠ পর্যায়ে প্রচার ও প্রশিক্ষণে জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। যদি গ্রাম আদালত ক্ষমতা আরও বাড়ায় তাহলে জনগণ আরও উপকৃত হবে এবং স্থানীয়ভাবে আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত গঠন করে সেগুলো নিষ্পত্তি করতে পারবো। জমিজমা, পারিবারিক বিরোধ সহ ২৯টি ক্যাটাগরিতে গ্রাম আদালতে বিরোধ নিষ্পত্তি করা হয়। লক্ষ্মীপুরে বছরের প্রথম ৯ মাসে ১৬৩৫টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। কোর্ট কাছারি যাইলে তো আমরা অনেক হয়রানি এবং অর্থদণ্ড হয়, তাই আমরা গ্রাম্য আদালত হিসাবে আমাদের বোর্ড অফিসে অভিযোগ করছি। কোর্টে গেলে মানুষ বিভিন্নভাবে হয়রানি, অর্থ সম্পদ অনেক কিছু নষ্ট হয়। এখানে আসলে সীমিত অর্থ বা সীমিত হয়রানি হয় না। গত বছরের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত বরিশালের ৮৮টি গ্রাম আদালতে প্রায় ২৫০০ অভিযোগ নিষ্পত্তি হয়েছে। প্রশাসনের দাবি, গণ অভ্যুত্থানের পর দলীয় প্রভাব কমায় গ্রাম আদালতে আগ্রহ বেড়েছে। গরিব মানুষ যেন বিচারটা সহজে পায় এই জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছি। যারা বিচার করবে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি এবং অনেকে জানে না তাদেরকে জানাচ্ছি যে তারা গ্রাম আদালতেই এই সমাধানটা পাবে। গ্রাম আদালত সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আদায় করে ফৌজদারি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করতে পারে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে পাবনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, গণ অভ্যুত্থানের পর থেকে দেখা যাচ্ছে যে গ্রাম আদালতের প্রতি মানুষের আস্থা বাড়ছে। যারা গ্রাম আদালত থেকে বিভিন্ন সেবা পাচ্ছেন তারা কি বলছেন, আর প্রশাসনিকভাবে এটাকে আরো কতটা তৎপর করা যায়? আসলে আমরা কিন্তু এই বিষয় নিয়ে গ্রাম আদালতের বিষয়গুলো নিয়ে বিভিন্ন ইউনিয়ন পরিষদের যেসব
জনপ্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছে যে এই গ্রাম আদালতের কিন্তু অনেক মানুষ কিন্তু তাদের কাছে আসছে, যেমন জমি জমা, পারিবারিক বিরোধ, দেনা পাওনা কিংবা ছোটখাটো সংঘাত, এসব সমস্যা সমাধানের যাতে থানায় বা আদালতে না গড়ায় সেই লক্ষ্যে কিন্তু এই গ্রাম আদালত চালু হয় এবং এইসব সমস্যা সমাধানে কিন্তু গ্রামের সাধারণ মানুষ তারা কিন্তু এইসব গ্রাম আদালতে আসছেন এবং জনপ্রতিনিধিরা বলছেন যে তারা গ্রাম আদালতের মাধ্যমে অনেক বিরোধ সহজেই কিন্তু তারা নিষ্পত্তি করতে পারছেন, কিন্তু সীমাবদ্ধতাও কিন্তু রয়েছে। এই আদালতে কেবল 3 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন তারা, কিন্তু কারো বিরুদ্ধে কিন্তু তারা শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু নিতে পারেন না। অনেকেই বলছেন যে প্রতিটি ইউনিয়নে যে গ্রাম আদালত রয়েছে প্রতি মাসে 3 থেকে 5টি পর্যন্ত কিন্তু তারা নিষ্পত্তি করছেন এই আদালতে, যেমন তারা জমি জমা, পারিবারিক বিরোধ, দেনা পাওনা কিংবা ছোটখাটো বিভিন্ন সংঘাত কিন্তু গ্রাম অঞ্চলে লেগেই রয়েছে, যে কারণে কিন্তু অসংখ্য এমন অভিযোগ এইসব গ্রাম আদালতে আসছে এবং তারা প্রতি মাসে 3 থেকে 5টি এবং কোনো কোনো ক্ষেত্রে থেকে 10টি পর্যন্ত তারা কিন্তু নিষ্পত্তি করে যাচ্ছেন এবং অভিযোগ কিন্তু তাদের কাছে প্রতি মুহূর্তেই কিন্তু আসছে। আর আরেকটি বিষয় যে আপনাকে জানিয়ে রাখি যে পাবনা জেলায় কিন্তু মোট 74টি ইউনিয়ন পরিষদ রয়েছে এবং গ্রাম আদালত ব্যবস্থাকে কার্যকর করতে হলে শুধু আইন থাকলেই কিন্তু চলবে না, প্রয়োজনে মাঠ পর্যায়ে কিন্তু প্রশিক্ষণ ও স্বচ্ছতা প্রয়োজন, এমনটি কিন্তু মনে করছেন গ্রাম আদালতের যারা কার্যক্রম চালাচ্ছেন। তারা বলছেন তাহলেই কিন্তু বিচার পৌঁছাবে সাধারণ মানুষের দোরগোড়ায়, এমনটি কিন্তু তারা মনে করেন। আপনি জানেন যে এই গ্রাম আদালতের বিষয়ে গ্রামগঞ্জের অনেক মানুষই কিন্তু এই আদালত সম্পর্কে জানেন না, যে কারণে গ্রামের যে জনপ্রতিনিধি রয়েছেন তারা বলছেন যে শুধু আইন নয়, প্রচারণা যদি সঠিকভাবে করা হয় তাহলে কিন্তু তারা এই বিচার কার্যক্রম তারা সহজে করতে পারবে। পাশাপাশি তারা যে এই আদালতের মাধ্যমে যে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণের যে আদেশ দিয়ে থাকে, এই টাকার পরিমাণ যদি আরো বৃদ্ধি করা যায় তাহলে কিন্তু তারা এই আদালত সহজেই তারা আদালতে বিচার নিষ্পত্তি করতে পারবেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছেন। এই ছিল আসলে আমার কাছে পাবনা থেকে গ্রাম আদালতের সর্বশেষ। পাবনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। চাকসু নির্বাচনের প্রচারণায় অভিনব কৌশল নিয়েছে প্রার্থীরা। ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে ঐতিহ্যবাহী গম্ভীরা নিয়ে হাজির হচ্ছেন অনেকেই। গণসংযোগ ও প্রচারপত্রেও এসেছে নতুনত্ব। উৎসব মুখর এই প্রচারণা ঘিরে ভোটারদের কৌতূহল চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয়ের শাটল ছেড়ে যাবার মুহূর্তে চলছে রাজশাহী অঞ্চলের জনপ্রিয় গম্ভীরা পরিবেশন। নানা এবং নাতি সেজে গানের সুরে বাদ্যের তালে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। সঠিক প্রার্থী বাছাই করতে ভোটারদের কর্তব্য নিয়ে তৈরি করা হয়েছে গান। ব্যতিক্রমী এই প্রচারণা ঘিরে ভোটারদের কৌতূহল কম নয়। গান প্রচারণা করে ওদের ব্যালট নাম্বার প্রকাশ করছে, ভালোই আসলে। লিফলেটগুলো দেখতে পাচ্ছি, এগুলো তো আগে দেখতে পাইনি। ডাকসু থেকে মনে হচ্ছে চাকসুতে আমি বেশি ভ্যারাইটি দেখতে পাচ্ছি, যেটা আমার খুবই ভালো লাগছে। বুঝতে পারছি না আসলে মানুষেরা কেমনে নিচ্ছে, আমার কাছে ঠিক আছে, করুক নিজেদের মতো। শিল্পীরা বলছেন প্রচারে নতুনত্ব আনতে দেশীয় সংস্কৃতিকে বেছে নেওয়া হয়েছে। এর মধ্য দিয়েই তুলে ধরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নানা বাস্তবতা ও শিক্ষার্থীদের সমস্যা। আমি মনে করলাম তাদেরকে রুমে রুমে বিরক্ত না করে আমি কিভাবে তাদের মাঝে আমার কথাগুলো পৌঁছে দিতে পারি, সেই জন্য এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিলাম। 35 বছর পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ইতিহাস হতে যাচ্ছে। এই ইতিহাসের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী সাক্ষী হওয়া দরকার। এছাড়া গণসংযোগ ও প্রচারপত্রেও নানা নতুনত্ব নিয়ে এসেছেন প্রার্থীরা। ভোটারদের দৃষ্টি কাড়তে চলছে প্রাণান্ত চেষ্টা। প্রচারণার কৌশলটা যে যত ভিন্নভাবে নিতে পারে সেটাই বোধহয় বেটার, তাহলে আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছানোটা আরেকটু সহজ। আমাদের প্রিন্ট মিডিয়াগুলো বা সব জায়গা থেকেই অত গণসংযোগ আমরা পাচ্ছি না। সবার কাছে পৌঁছানোটা বেশ কষ্টসাধ্য কাজ হয়ে যাচ্ছে, তবু আমরা চেষ্টা করছি গণমাধ্যম কর্মী, অনলাইন এবং বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের কাছে আমাদের বার্তাগুলো পৌঁছে দিতে। চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 26 পদের বিপরীতে 415 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। হল সংসদে নির্বাচন করবেন 486 জন, আর ভোটার 27,521 জন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
পূজার ছুটির পর জমে উঠেছে রাকসু নির্বাচনের প্রচারণা, কিন্তু 16ই অক্টোবরের এই নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। আর পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই প্রচার চালাচ্ছেন ছাত্রদল ও শিবিরের প্রতিনিধিরা। এদিকে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া কোনোভাবেই যেন বানচাল না হয় নির্বাচন। রাঁচি বিশ্ববিদ্যালয়ে 3.5 দশক পর হতে যাচ্ছে রাকসু নির্বাচন। এরই মধ্যে চতুর্থবারের মতো তফসিল ও নির্বাচনের তারিখ পিছিয়ে নির্ধারণ করা হয়েছে 16 অক্টোবর। নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। শঙ্কা তো থাকছেই, কারণ আমরা আগেও দেখেছি বিভিন্নভাবে আমাদের নির্বাচনটা কিন্তু পিছিয়েছে। তবে এবার আমরা চাই যে কোনোভাবে যাতে নির্বাচনটা না পিছায়। ছাত্র শিবিরের অভিযোগ, ছাত্রদল অর্থ ছড়ানোর পাশাপাশি লঙ্ঘন করছে আচরণবিধি। তবে এমন অভিযোগকে হাস্যকর বলছে ছাত্রদল। এই যে শঙ্কাটা তৈরি হয়েছে, এই শঙ্কাটা তৈরি হওয়ার পেছনে দায়ী কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের। পর আমরা লিখিত অভিযোগে জানিয়েছি যে ক্লাসরুমে গিয়ে প্রার্থীর প্রচারণা এবং এখানে আর্থিক লেনদেনের একটি বিষয় ঘটেছে তো ছাত্রদলের পক্ষ থেকে। ব্যাপারটা একদম হাস্যকর। হাস্যকর কেন বলবো, যেখানে আমরা নিজেরাই জানি না এরকম ঘটনা, তারা অভিযোগ করেছে সেটাও জানি না, আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানলাম। আমি তাদের এই অভিযোগকে একদম সরাসরি উড়িয়ে দিলাম। এটা একটি মিথ্যা অভিযোগ। নির্ধারিত সময়ে নির্বাচন চান সাধারণ শিক্ষার্থীরা। তাদের অধিকার আদায়ে কাজ করবে এমন ছাত্র প্রতিনিধিকে বেছে নিতে চান তারা। নেতৃত্ব অবশ্যই ছাত্র বান্ধবী চাই, যে আমাদের নিয়ে কথা বলবে, আমাদের অধিকার নিয়ে। এমন কেউ আসুক যারা আমাদের চাহিদাগুলা বা আমাদের কথাগুলা বলবে। নির্বাচন কমিশন বলছে বিভিন্ন প্যানেলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছেন তারা। 16 অক্টোবর যে নির্বাচনের ডেট নির্ধারিত হয়েছে, ইনশাল্লাহ এই ডেটেই নির্বাচন হবে। নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত। কয়েকটা বিষয়ে আমাদের নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আমরা সেগুলো দেখব। রাকসু নির্বাচনে 11টি প্যানেলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট 247 জন, আর ভোটার রয়েছে 28,901 জন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতির হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর প্রতিবেদনে দেখা গেছে এ সময় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে 8.36%। বিশ্লেষকরা বলছেন, বাজারের সরবরাহ ব্যবস্থা ও তদারকি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি আরও দীর্ঘস্থায়ী হবে। এতে আগামীতে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। বিশ্ববাজারে খাদ্যপণ্যের দামে সম্প্রতি স্বস্তির ইঙ্গিত মিললেও দেশের বাজারে তার প্রভাব পড়েনি। উল্টো চাল, ডাল, তেল থেকে শুরু করে মাছ, মাংস ও সবজির মতো নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। বিবিএস বলছে, আগের তুলনায় শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহন খরচও বেড়েছে। বিবিএসের তথ্য মতে গত সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে 8.36% দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল 8.29%। এছাড়া খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতেই দেখা গেছে ঊর্ধ্বগতি। খাদ্যপণ্যে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি 7.64%, আর খাদ্য বহির্ভূত খাতে 8.98%। খাদ্য মূল্যস্ফীতি বাড়লেও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কমেছে। খাদ্যপণ্যের দাম বৃদ্ধির হার শহরের চেয়ে গ্রামে তুলনামূলক বেশি। বিশ্লেষকদের মতে সরবরাহে কিছু সমস্যার কারণে মূল্যস্ফীতি বেড়েছে, তবে এটি দীর্ঘমেয়াদী সংকট নয়। ব্যয় বাড়লেও আয় সে পরিমাণে বাড়েনি, তাই জীবনমান আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করেন তারা। করে যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যেটি দরকার ছিল, যে এখানে ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট হোক বা দেশীয় ইনভেস্টমেন্ট যেটা আছে, আমাদের দেশে যারা ব্যবসা করেন তারা যদি ইনভেস্টমেন্ট না করেন তাহলে তো আমাদের কর্মসংস্থান হবে না, এবং কর্মসংস্থান না হলে আমাদের যে আয়ের সীমাটা ক্ষেত্রে সীমিত সীমায় কিন্তু এটি আমাদের জীবনমান কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সরবরাহ চেইন শক্তিশালী করা, বাজার তদারকি ঠিকভাবে হলে আগামীতে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমতে পারে। সরকারের পক্ষ থেকে এই যে মাঝখানে যে চক্রগুলো, এই অদৃশ্য হাতগুলো, যারা এই ক্ষেত্রে এই প্রাইসটাকে আপনার নিয়ন্ত্রণ করে বা স্টক করে অথবা সাপ্লাইটা কমিয়ে দিয়ে বাজারটাকে অস্থির করে, তাদের বিরুদ্ধেই কিন্তু সরকারি সংস্থাগুলো কাজ করার কথা। সেখানে তাদের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু এটাও আমি বলবো যে তাদের কিন্তু আরো দৃশ্যমান কাজ করতে হবে। বিবিএস এর তথ্য মতে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কমে আসা মূল্যস্ফীতি মার্চ থেকে বাড়তে থাকে। জুলাইয়ে সামান্য কমলেও সেপ্টেম্বরেও আবার ঊর্ধ্বমুখী হয়েছে হার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
নিষেধাজ্ঞা ভেঙে পদ্মায় ইলিশ নিধনের অপরাধে মাদারীপুরের 7 জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। বিকেলে চর জানাজাত পয়েন্টে নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলেকে ইলিশ নিধন করতে নদীতে দেখা যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নৌপুলিশ তাদের আটক করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে 10,000 টাকা করে মোট 70,000 টাকা জরিমানা করেন। এছাড়াও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় জাল। বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমায় কক্সবাজারের রামু হয়ে ওঠে ধর্মীয় সম্প্রীতির ভিন্ন এক উদাহরণ। প্রতিবছর রামুর বাঁকখালী নদীতে ভাসানো হয় কারুকার্য খচিত কল্পজাহাজ, যা দেখতে ভিড় করেন সব ধর্মের মানুষ। এবারও তার ব্যতিক্রম হয়নি। নদীতে ভাসছে হাতি, ময়ূর, ঘোড়া। আদতে এগুলো বাঁশ, বেত আর কাঠ দিয়ে তৈরি ছোট ছোট জাহাজের মতো, যেখানে শৈল্পিকভাবে দেয়া হয় প্রাণীর আদল। এবার বাঁকখালী নদীতে ভাসানো হয় 7টি কল্পজাহাজ। এসব জাহাজে চলে বৌদ্ধ কীর্তন। শত বছরের এই ধর্মীয় সংস্কৃতি পরিণত হয়েছে অসাম্প্রদায়িক উৎসবে। সকল ধর্মের একটা মিলন মেলা হয়, এটা অনেকটা অসাম্প্রদায়িকতার একটা প্রতীক হিসেবে পরিগণিত হয়। প্রথমবার প্রবারণা পূর্ণিমাতে এই উৎসবটাতে অংশগ্রহণ করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটা অনন্য নিদর্শন, অনন্য উদাহরণ, আমরা সেটা সারা বাংলাদেশে, সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। আয়োজকরা জানান, বিশ্ববাসীর কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে এভাবে জাহাজ ভাসানো হয় সাগর লাগোয়া নদীতে। জাহাজ ভাসার মাধ্যমে আমরা সারা পৃথিবীকে জুড়ে যে সহিংসতা তৈরি হচ্ছে, যে যুদ্ধ আয়োজন হচ্ছে, সেই যুদ্ধ যাতে বন্ধ হয় সেই বার্তাই দিতে চাই আমরা। অনুষ্ঠানে অংশ নিয়ে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, এই সম্প্রীতি ধরে রাখতে সব ধর্মের মানুষকেই সজাগ থাকতে হবে। এই যে সম্প্রীতি, সৌহার্দ্যের যে ঐতিহ্য, এটা আমরা লালন করি, আগামী দিনেও এটা আমরা লালন করতে থাকবো। কোনো দুষ্ট চক্র যাতে আমাদের ভালোবাসা, সহিষ্ণুতা, সম্প্রীতি নষ্ট করতে না পারে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এদিকে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানের পুরাতন রাজবাড়ি প্রাঙ্গণ থেকে হংসরাজের আদলে তৈরি মহারথ টেনে শহরের প্রধান সড়ক ঘুরেন বৌদ্ধরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।